আচ্ছা, আমরা পাওয়ার প্ল্যান্টে চলে যাচ্ছি কারণ পাওয়ার প্ল্যান্ট শুরু করে দিব। গতদিন আমরা টেরিফ দেখেছিলাম, যদি ভুল না হয় আমরা টেরিফ পড়েছিলাম। এখন আমরা দেখব হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস। এখন পাওয়ার প্ল্যান্ট কিন্তু কয়েক রকম আছে। এটা হচ্ছে গ্যাস টারবাইন আছে, নিউক্লিয়ার আছে, তারপরে ইয়ে আছে, সোলার ভিত্তিক আছে, তারপরে আছে তোমার উইন্ড টারবাইন আছে, বিভিন্ন রকম আছে। এর মধ্যে আমরা হাইড্রো ইলেকট্রিক দিয়ে শুরু করছি। হাইড্রো ইলেকট্রিকের যদি আমি এক্সাম্পল বলি, হাইড্রো ইলেকট্রিক হচ্ছে যে কাপ্তাই যে বিদ্যুৎ কেন্দ্র আছে ওটা নিয়ে তো মনে হয় আমাদের আইডিয়া আছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, ওইটাই মূলত ওয়ান কাইন্ড অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো আমাদের দেশে, বাংলাদেশে একটাই মাত্র হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে কাপ্তাইতে, এবং সেটার ক্যাপাসিটি হচ্ছে সম্ভবত 234 বা 238 মেগাওয়াট এরকম। ওটা হচ্ছে ওটার ক্যাপাসিটি, মানে এত মেগাওয়াট পাওয়ার সে দিতে পারে, জেনারেট করতে পারে, এবং সেটা আমরা ইউজ করতে পারি। যদিও এখন টোটালি অ্যাকচুয়ালি কত বলে সেটা এক্সাক্ট ভ্যালু আমি জানি না, কিন্তু এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা ভ্যালু অ্যামাউন্ট সে প্রডিউস করতে পারে। আচ্ছা, সো আমরা আজকে শুরু করব হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট দিয়ে। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আসলে এখন থেকে আমরা যেগুলো দেখবো এগুলো দেখবো যে টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট, কি কি ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে এবং সেগুলো সম্বন্ধে আমরা দেখবো। তো প্রথমে আসো ওয়াটার পাওয়ার। এখন দেখো এটা কি, এটা হচ্ছে যে যে পানির যে শক্তি আছে, পানির শক্তিটাকে তারা কাজে লাগাচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। তো কোশ্চেন আসতে পারে কিভাবে। এখন ধরো যে তুমি যদি এটা বাদ দাও, বাদ ক্রিয়েট করে উপর থেকে ফেলো পানিকে, সেটা কিন্তু প্রচুর ইয়ে তৈরি করে। যেমন আমাদের স্লুইস গেটও বলে আর কি এটাকে। যে পানির যে এখন হয়তো আমরা সারা চোখে হয়তো অত কিছু আমরা টের পাই না, কিন্তু যারা মানে উপকূলে আছো বা যারা নদী বা এই ধরনের ইয়েতে আশেপাশে থাকো, তারা বোঝার কথা যে পানির পাওয়ারটাও আছে কিন্তু, পানির ফোর্সকে কাজে লাগে, তাই না? অনেক ইয়ে, বা যারা ঝর্ণায় গোসল করছো, প্রাকৃতিক ঝর্ণায় উপর থেকে যখন পানি পড়ে, এটা কিন্তু অনেক ফোর্স, মানে অনেক পাওয়ার থাকে, তাই না? যারা জানার কথা। ইভেন আমি যখন সন্দীপ ছিলাম, ওইটা হচ্ছে একদম 90 সালের কথা, 90, 91, 89 সময়ের দিকে আমরা আমরা যখন সন্দীপ ছিলাম, তখন আমি দেখছি যে ওইখানে ওইখান তো আবার সন্দীপে ছিল, নিজেরা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করা লাগতো। ওইখানে অনেকটা হাইড্রো ইলেকট্রিকের মতো একটা সিস্টেম ছিল, তখন তো আর এত কিছু বুঝতাম না। তো হাইড্রো ইলেকট্রিকের আমি দেখে, আমার নিজের চোখে দেখা, যে ওরা বাদ দিয়ে ড্যাম দিয়ে করতো, মানে পানিকে নিচে ফেলতো, নিচে ফেলে ইলেকট্রিসিটি প্রডিউস করতো ওই সময়। তো ওইখানে আমি দেখছি আর কি, যে যদিও আমি কাঁপতে দেখি না, কিন্তু আমি ওইটা দেখছি, ওই ওই নিজেদের মতো করে ওরা করছিল। তো ওইটা একটা এক্সাম্পল আর কি ছিল করার জন্য। তো ওইখানে দেখছিলাম যে খুব, মানে এত পানির স্রোত ছিল, যখন বাঁধের, ওটাকে স্লুইস গেট বলতো, ওরা গেট অফ করে দিত তখন পানি পড়তো না, যখনই গেট অন করতো পানিগুলা পড়তো। তো ওই যে বাঁধের উপর দিয়ে ছিল, সেতুর মতো ছিল, তো আমরা সেতুর উপর দিয়ে যাইতাম, গেলে দেখতাম যে কিভাবে পানিগুলো পড়তেছে, মানে এত ফোর্স। এখন দেখলে হয়তো এটাকে আরো ভালো মতো মানে আমি এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু যেহেতু ছোটবেলায় দেখা, তো আমি যতটুকু আমার বুঝে আসছে আমি সেটা বললাম আর কি এখন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এরকম কিছু ব্যাপার। মানে এটা হচ্ছে পানির যে ফোর্সটা, ওইটা না দেখলে বোঝা যায় না। আমি তোমাদের ভিডিও দেখাবো কিভাবে এটা কাজ করে। আগে থিওরিটা শেষ করি। আচ্ছা, তো এটা হচ্ছে যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোইলেকট্রিক পাওয়ার ইজ দ্য পাওয়ার অবটেইনড ফ্রম দ্য এনার্জি অফ ফলিং ওয়াটার। অর্থাৎ পানি পড়ার ফলে, পানির পড়ে যে ফলিং ওয়াটার, সেটা থেকে পাওয়ারটা করতেছে, জেনারেট করতেছে, মানে তার পটেনশিয়াল এনার্জিটাকে। আচ্ছা, যেমন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস হাউএভার ক্যান নট বি লোকেটেড এভরিহোয়ার। যেমন আচ্ছা হ্যাঁ, এটা যেমন সব জায়গায় তুমি দিতে পারবে না, মানে এটা হচ্ছে যে তোমাকে কি একটা উঁচু একটা জায়গায় পানি আগে করতে হবে, স্টোর করতে হবে, রাখতে হবে, তারপরে ওটাকে
একটা সিস্টেমের মাধ্যমে এটাকে নিচে ফেলতে হবে যাতে করে তার ফোর্সটা কাজে লাগাতে পারো। জেনারেটরকে সেই রান করাবে। The amount of power that can be developed depends on the quantity of water available. এখন তুমি কত পাওয়ার জেনারেট করবা সেটা ডিপেন্ড করতেছে তোমার কতটুকু পানি আছে সেটার উপরে। The rate at which it is available, the head, etc., the electrical power be developed is given by the expression. The rate at which it is available, the head, etc., the electrical power P developed is given by the expression. মানে যে তোমার যে পাওয়ারটা ডেভেলপ হচ্ছে, পাওয়ার ডেভেলপ এটা হচ্ছে একটা ফর্মুলা। The electrical power P developed by the hydroelectric power plant is given by this equation. Where W Q H eta into 9.81, যেখানে W টা হচ্ছে তোমার স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার ইন কেজি পার মিটার কিউব। প্রতি ঘন মিটারে পানির যে ওয়েট ভর কেজি সেটা হচ্ছে W। কি হচ্ছে রেট অফ ফ্লো অফ ওয়াটার ইন মিটার কিউব পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত ঘন মিটার পানি ফ্লো করছে সেটার রেট। এইচ হচ্ছে হাইট অফ দ্য ফল আর হেড ইন মিটার্স, মানে হচ্ছে এইচটা হচ্ছে হাইট মানে কত উঁচুতে আছে, আর এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ জেনারেশন। অর্থাৎ আমরা এই ফর্মুলা ইউজ করে কিন্তু ম্যাথ করবো, আমাদের সামনে ম্যাথ আছে। অর্থাৎ ইন হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন water head is created by constructing a dam across a river or lake. The pressure head of water or kinetic energy of water is utilized or drive the water turbines coupled to alternators and therefore generation of electrical power. আচ্ছা, এখন আমি তো একটু ভিডিও দেখাই এটা কিভাবে ইয়ে করে, ভিডিও দেখাই। Hi friends, welcome back to my new আচ্ছা, আমি তোমাদের একটু ভিডিও শেয়ারিং এ চলে যাই। আচ্ছা দেখো, তোমরা ভিডিও দেখতেছো? এটা আসছে ইউটিউবে আসছে, ইউটিউব স্ক্রিনে কি ইউটিউব দেখা যাচ্ছে নাকি এখনো ইয়ে? জি স্যার, ইউটিউব দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখো, এইটা হতেছে ড্যাম, তোমাদের এইভাবে বাঁধ দেয়, এখানে পানি স্টোর করে, তারপরে এটাকে পেনস্টক বলে, এখান দিয়ে যায় আর কি, এখান দিয়ে পানিটা যায়, এখানে একটা ভালভ থাকে, এখানে একটা নজল থাকে, আর এটা হচ্ছে তোমার টারবাইন, টারবাইন এরিয়া থাকে, এখানে একটা সার্চ ট্যাঙ্ক থাকে, এখান থেকে আবার পানিতে কিছু কম বেশি করা যায়, টারবাইনটা ঘুরে, অ্যানিমেশন আসতে বলা হয়। তো তোমাদের কি রিয়েল এটা দেখো, এই দেখো হাইড্রোইলেকট্রিক পাওয়ার কিভাবে কাজ করে। মানে এখান থেকে পানি যাচ্ছে নিচে, নায়াগ্রা, এটা হচ্ছে নায়াগ্রা জলবিদ্যুৎ কেন্দ্রের। In the flow of electrons, or what is commonly called electricity, the electricity that powers the province. Most hydroelectric stations use either water diverted around the natural drop of the river, such as a waterfall,
লিখে দেখো। Water at the higher level is collected in the forebay. It flows through the plant intake into a pipe called a penstock. যে which carries it পাইপটা down হচ্ছে to the পেনস্টক, turbine water wheel at টারবাইন lower ঘুরতেছে। water level. Water pressure increases as it flows down the penstock. It's this pressure and flow that drives the turbine that is connected to the generator. Inside the generator is the rotor. দেখো এই টারবাইনটা জেনারেটরের সাথে কানেক্টেড আছে, তো জেনারেটর কিন্তু তখন মুভ করে। It's spun by the turbine. Large electromagnets are attached to the rotor located within coils of copper wire called the stator. As the generator rotor spins the magnets, a flow of electrons is created in the coils of the stator. This produces electricity that can be stepped up in voltage through the station transformers. এরপরে স্টেপ আপ করে। Falling water, having served its purpose, exits the generating station to the tailways, where it rejoins the mainstream of the river to continue the cycle of creating clean, renewable energy for Ontario. বুঝছো? মানে এখান থেকে পড়তেছে, এখান থেকে ড্যাম, এটাকে বলে পেনস্টক বলে। যে পাইপের মধ্য দিয়ে উপর থেকে পানিটা পড়ে সেটাকে পেনস্টক বলে। সেটা কি করে, সেটা টারবাইনকে ঘোরায়। টারবাইনকে ঘোরাইলে, টারবাইন যেহেতু জেনারেটরের সাথে কাপড় করা আছে, তো জেনারেটর তখন ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে। সেই ইলেকট্রিসিটিটা আবার আমরা যে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা নায়গ্রাতে দেখানো হচ্ছে আর কি। আর একটা ছবি দেখ। Water enters the generating system. It travels down a steam pipe, creating a massive the base of the penstock, water passes through the turbine. Giant blades rotate the drive shaft of the turbine, which is connected to a large generator. This converts the mechanical the electricity travels along high voltage wires to transformers and onto transmission towers where it connects into the provincial power. After passing through the turbine, the water continues through the tail race where it rejoins the river. Hydroelectric dams a simple, sustainable, and clean way to generate huge একটা আইডিয়া হচ্ছে না মোটামুটি কিভাবে ইয়ে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। যদিও আমরা যখন পড়ছিলাম আমাদেরকে যে থিওরি দিয়ে কভার করে দিচ্ছিল আর কি, দেখায় নাই এসব কিছু। আমরা জানতামও না কেমনে ইয়ে করে। এখন তোমাদেরকে দেখাইলাম, আশা করি যে তোমাদের একটা আইডিয়া হয়েছে কিভাবে পানিটা পড়ে এবং কিভাবে যে টারবাইন ঘুরে। টারবাইন ঘুরলে ওইখান থেকে জেনারেটরের সাথে টারবাইনটা কাপড় করা, এজ এ রেজাল্ট জেনারেটর ইলেকট্রিসিটি প্রডিউস করে। এখন জেনারেটর কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করে এটা তোমরা মেশিনে পড়ে আসছো, ঠিক আছে? ওই যে ইয়ে আছে, স্ট্যাটর আছে, রোটর আছে, তারপরে হচ্ছে ফ্লাইমিং এর সূত্র অনুসারে ইয়ে হয়। যাই হোক, এখন দেখো এইটার কিছু সুবিধা অসুবিধা আছে। মেরিটস অ্যান্ড ডেমেরিটস অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এখন একটা সুবিধা এগুলো আমি কিভাবে বলতে পারি? নো ফুয়েল ইজ রিকোয়ার্ড বাই সাচ প্ল্যান্টস অ্যাজ ওয়াটার ইজ দ্য সোর্স অফ এনার্জি। দেখো আলাদা কোনো ফুয়েলের দরকার নেই, যেহেতু পানি হচ্ছে তার সোর্স, এনার্জি সোর্স। তাহলে অপারেটিং কস্টটা কম। মানে ওই যে তোমার ফুয়েল স্টোরেজ করা এবং সেটা মানে ময়লা বা ছাই গুলাকে ফেলে দেওয়ার কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। The plant is highly reliable and it is cheapest in operation and maintenance.
এটা খুবই রিলায়েবল এবং এটা সস্তা মেইনটেনেন্স করা। The plant can be run up and synchronized in a few minutes. কয়েক মিনিটে এটা রান করা যায়। The load can be varied quickly and the rapidly changing load demands can be met without any difficulty. মানে লোডটা তুমি ইজিলি ভ্যারি করতে পারো এবং এটাকে ইয়ে করা যায়, কুপ আপ করা যায় ইজিলি। The very acute governing is possible with water turbines, so such power plants have constant speed and hence constant frequency. ফ্রিকোয়েন্সি আর স্পিড মোটামুটি কনস্ট্যান্ট থাকে, এই কারণে অ্যাকুরেট আউটপুট পাওয়া পসিবল। আর এখানে কোনো স্ট্যান্ড বাই লস নাই। এটার মানে আয়ু অনেক দিন হয়, অলমোস্ট 50 ইয়ার্স। এটা বয়সের সাথে সাথে এটার এফিসিয়েন্সি কমে না। তারপরে এটা হচ্ছে খুবই নিট এন্ড ক্লিন। আর যখন তুমি কনস্ট্রাক্ট করবা তখন হাইলি স্কিলড ইঞ্জিনিয়ার দরকার হয়। এরপরে ওই যে কিছু অভিজ্ঞ লোকজন দিয়ে এটা চালানো যাবে। এখন এটাকে আবার তুমি ইরিগেশন এবং ফ্লাড কন্ট্রোলের জন্য কিন্তু ইউজ করতে পারো, ইলেকট্রিসিটি জেনারেশনের পাশাপাশি। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে এটার অনেক বিশাল এরিয়া দরকার। এখন এটা হচ্ছে যে তোমার কনস্ট্রাকশন কস্ট অনেক বেশি এবং এটাকে রান করার জন্য, রেডি করার জন্য বেশ সময় লাগে। যেমন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে আমাদের, এটা রান মানে এটা কিন্তু মানে এটা একটা কৃত্রিম হ্রদ। আগে কিন্তু এখানে মানুষের ঘর বাড়ি ছিল। পরে পাকিস্তান আমলে ওরা করছে কি, ওরা মানুষের ওটা গভর্নমেন্ট থেকে ওটা নিয়ে দিচ্ছে, মানুষ ওটা উচ্ছেদ করে ওইখানে ওরা কৃত্রিম হ্রদ বানিয়ে ওখান থেকে এটা তৈরি করছে। দেখো এরপরে কিন্তু আর হয় নাই, আর কোনো জলবিদ্যুৎ কেন্দ্র হয় নাই। কারণ কি? কারণ সরকার মানে মানে গণপ্রজাতন্ত্রী সরকার কিন্তু চায় না বা চাইবে না মানুষের মানে এরকম কোনো ক্ষতির কারণ করতে। এই জন্য কিন্তু আর জলবিদ্যুৎ কেন্দ্র আর হয় নাই বাংলাদেশে। ওই পাকিস্তান আমলে যেটা হয়েছে ওইটাই আছে আমাদের। আমরা অন্যান্য ইয়ে করছি কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র করতে পারিনি। যদিও প্ল্যান্টেন গুলো হয়তো করা যেত। তারপর একটা হচ্ছে যে তোমার লং ট্রান্সমিশন লাইন দরকার এটার জন্য। কারণ এটা তো তুমি এতে করতে পারবা না, কি বলে, শহরে করতে পারবা না, এটা দূরে করতে হবে, শহর থেকে দূরে। যখনই শহর থেকে দূরে করবা তখনই কিন্তু তোমার ট্রান্সমিশন লাইন, দীর্ঘ ট্রান্সমিশন লাইন দরকার হবে। তারপরে এই ধরনের প্ল্যান্টের আউটপুট গুলো কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে না। কারণ ধরো যে বর্ষার সিজনে পানির প্রবাহটা একটু বেশি থাকে বা অন্য সময় কম থাকে, শীতকালে এরকম কিছু প্রবলেম তৈরি হতে পারে, সাপ্লাইতে তোমার প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, রিজার্ভার, সাবমার্জ হিউজ এরিয়াস। হ্যাঁ, আবার তোমার অনেক বড় এরিয়া লাগে, তো এই কারণে হচ্ছে ওই যে মানুষের বসবাসের মানে মানুষের সাথে কিছু ঝামেলা হতে পারে আর কি এগুলোর জন্য, যেহেতু স্টোরেজ অনেক বড় এরিয়া দরকার হবে। আচ্ছা, এখন তুমি যখন একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইয়ে করবা, ধরো একজন একজন ইঞ্জিনিয়ার হিসাবে তোমার দায়িত্ব হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপন করবা সেটার সাইট সিলেকশন করতে হবে। এখন সাইট সিলেকশন বললে তো আর হবে না, এটা ইয়ে লাগবে, তোমাকে কিছু জিনিস মেনটেন করা লাগবে যে সাইট সিলেকশনের জন্য এগুলো দরকার। তো কিরকম হচ্ছে যে, যেমন the hydroelectric power plant is only a small part of the whole project. The power station should be near the dam and storage reservoir. Such a location reduces the length of the penstock and the loss of heat in the penstock. In view of this, several structures such as dam, intake, surge tank, powerhouse are involved in the site selection. Several alternative layouts are considered and the site is selected after a thorough investigation. The essential requirements for hydro schemes are large catchment areas, high rainfall,
গ্রেডিয়েন্টস, ফেভারেবল সাইট ফর রিজার্ভার, সলিড সাবসোল এটসেট্রা। মানে এগুলো অনেক কিছু খেয়াল রাখতে হয় আর কি। তো কি কি জিনিস ইম্পর্টেন্ট, মানে মেইন ফ্যাক্টর গুলো কি কি, যেমন হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, মানে হচ্ছে যে তোমার নিশ্চিত করতে হবে সবসময় তুমি যাতে পানি পাও, এবং আহ, তোমার কখন এভারেজ ফ্লো থাকে, কখন মিনিমাম ফ্লো থাকে, কখন ম্যাক্সিমাম ফ্লো থাকে, এটা কিন্তু তোমাকে ডাটা জেনে রাখতে হবে। তারপরে হচ্ছে কোন সময় তুমি কি পরিমাণ পানি পাবে, পানির ফ্লো পাবে, সেটাও তোমাকে একটু আগে থেকে হিসাব নিকাশ করে রাখতে হবে। সবকিছু মিলিয়ে ওই হিসাবে তোমাকে আগাতে হবে। তারপর হচ্ছে ওয়াটার স্টোরেজ। এখন ধরো স্টোর করে রাখতে হবে, কারণ সবসময় কিন্তু নদীর পানির প্রবাহ সেম থাকে না। তো কাজে কিছু ওয়াটার তোমাকে স্টোর করে রাখতে হবে, তো সেটাও তোমাকে আবার মাথায় রাখতে হবে। The storage capacity can be calculated from the hydrograph or from the mass curve or by using analytical method। মানে ক্যালকুলেশন করতে হবে আর কি, বিভিন্ন গ্রাফ আছে, হাইড্রোগ্রাফ আছে, ম্যাস কার্ভ আছে, এগুলো ক্যালকুলেশন করে তোমাকে ওইভাবে পানি স্টোর করে রাখতে হবে, এক্সট্রা পানি। আবার হচ্ছে তোমাকে তো ইয়েও দেখতে হবে, জিওগ্রাফিক্যাল ব্যাপার স্যাপারও খেয়াল রাখতে হবে। চাইলে তো তুমি যে কোনো জায়গায় স্টোর করে রাখতে পারবে না, পাওয়ার প্ল্যান্টের আশেপাশে রাখতে হবে। তারপর হচ্ছে হেড অফ ওয়াটার। An increase in effective head reduces the quantity of water to be stored and handled by penstocks। আচ্ছা, তুমি যতই উপরে রাখবা ততই কিন্তু তোমার কম পানি লাগবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তুমি কত উপরে ওই যে স্টোর করতেছো, হেড অফ ওয়াটারটা কত উপরে। তা হচ্ছে জিওলজিক্যাল ইনভেস্টমেন্ট, মানে সরি ইনভেস্টিগেশনস। এখন হচ্ছে তুমি যেটা, এটা হচ্ছে যে তোমাকে দেখতে হবে তুমি যে জায়গায় করবা, যে ড্যামটা করবা, ওই জায়গাতে যে মাটি আছে বা পাথর থাকতে পারে, যে বা ওই জায়গায় যে পরিবেশ, ওই পরিবেশটা ওই ড্যাম বা ওই ধরনের ইয়ে রাখার জন্য সুইটেবল কিনা। আবার ধরো এটা আবার ভূমিকম্প প্রবণ এরিয়া হলে কিন্তু খবর আছে, যাতে ভূমিকম্প প্রবণ এরিয়া না হয় ওই সব খেয়াল রাখতে হবে। অর্থাৎ জিওলজিক্যাল ইনভেস্টিগেশনটা তোমাকে করতে হবে। ওয়াটার পলিউশন। দেখো আবার যদি পলিউটেড ওয়াটার হয় তাহলে কি হবে, তোমার ওই যে যে তুমি টারবাইন দিবা, টারবাইনটা হয়ে যেতে পারে। তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, ওয়াটারটা যাতে পিওর হয়। তারপরে হচ্ছে সেডিমেন্টেশন। যেমন হচ্ছে the capacity of the storage reservoir is reduced due to the gradual deposition of sleet. Sleet may also cause damage to turbine blades. Uh, Silting from forest covered areas is negligible. On the other hand, the region subject to violent storms and not protected by vegetation contribution a lot of silt. তো silt হচ্ছে সেডিমেন্টেশন। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল এফেক্ট, মানে হচ্ছে যে তোমার ইয়ে আছে না, কি জানি বলে, পলি আছে না, পলি, ওই যে পলি মাটি টাটি ওগুলা পড়ে অনেক সময় ইয়ে হয় আর কি। মানে টারবাইনের ব্লেডটাকে নষ্ট করে ফেলতে পারে, ড্যামেজ করে ফেলতে পারে, ওইটাও আবার খেয়াল রাখতে হবে। আবার হচ্ছে এনভায়রনমেন্টাল এফেক্ট, যেমন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সাবার্স হিউজ এরিয়া এন্ড মেনি ভিলেজেস, মানে বিশাল এরিয়া সে নিয়ে নেয় হাইড্রো। তো এইটার জন্য হচ্ছে যে এনভায়রনমেন্টাল এফেক্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওইটাও আবার কনসিডারের সাথে রাখতে হয়। The site should ensure safe and pleasing surroundings, avoid health hazards, and preserve important cultural and historic aspects of the area. হচ্ছে access to the site, হচ্ছে যে construction of hydroelectric hydro project involves transport of huge amount of cement, steel, other building materials, and heavy machinery। মানে হচ্ছে যে তোমার এটা আশেপাশে রাখতে হবে আর কি, যাতে তোমার অ্যাক্সেস করতে বেশি খরচ না হয়। যেমন হয়তো রেলওয়ে লাইন এটা করতে হতে পারে।
মানে এগুলো হচ্ছে তোমার হচ্ছে যত ইজিলি তুমি করতে পারো আর কি। আচ্ছা, ২ টা কার্ভ আছে হচ্ছে হাইড্রোগ্রাফ, অর্থাৎ ৩ টা কার্ভ। হাইড্রোগ্রাফ, ফ্লো ডিউরেশন কার্ভ এন্ড দ্য মাস কার্ভ। ৩ ধরনের কার্ভ আছে। আমরা কার্ভ গুলো দেখবো, তারপর ম্যাথে আসবো। হাইড্রোগ্রাফটা কি? হাইড্রোগ্রাফ shows the variation of stream flow in meter cube per second. যেমন এটা প্রথমটা। Hydrograph shows the variation of stream flow in meter cube per second with a time for a particular river side. And the time may be in hour, week, month, or year. It is similar to the chronological load curve. A hydrograph provides the following information. ওই যে আমরা chronological load curve পড়ছি না, দেখছি না, অনেকটা ওইরকম আর কি। এখন ধরো জানুয়ারি, জানুয়ারিতে স্ট্রিম ফ্লোটা কেমন থাকে, মানে ওই যে পানির ফ্লোটা কেমন থাকে, ঘনমিটার পার সেকেন্ড, মানে প্রতি ঘনমিটারে কত, সরি প্রতি সেকেন্ডে কত ঘনমিটার পানি ফ্লো হয়। এটা হচ্ছে তোমার ধরো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, এটা হচ্ছে ডিসেম্বর, টোটাল 12 মাসের হিসাবটা দেখা যায় এটা নদীতে। The discharge at any time during the period under consideration. The maximum and minimum runoff, এটা হচ্ছে ম্যাক্সিমাম 2500 2500 মিটার কিউব পার সেকেন্ড, আর মিনিমামটা হচ্ছে ধরো 200, অ্যারাউন্ড 200। The maximum and minimum runoff during the period, the mean runoff during the period, তুমি অ্যাভারেজ করতে পারো পরে। Total volume of flow up to any time is given by the area under the curve to that point. এটা আমরা ওই যে হাইড্রোগ্রাফ দিয়ে ক্যালকুলেশন করতে পারি। এরপর হচ্ছে ফ্লো, আচ্ছা এটা এটা ছিল ধরো যে ফ্ল্যাশি রিভারের জন্য। আবার যদি হচ্ছে স্টিডি ফ্লো যে রিভারের মধ্যে আছে, এই কখনো একটু বেশি, কখনো কম, কখনো বেশি, মানে স্টিডি, এটা হচ্ছে স্টিডি ফ্লো এর কোন রিভারের। আর এটা হচ্ছে ফ্ল্যাশি রিভার, উত্তাল নদী, আর এটা হচ্ছে শান্ত নদী। আচ্ছা, ফ্লো ডিউরেশন কার্ভ। Flow duration curve is a rearrangement of all the stream flow elements of a hydrograph in a descending order. মানে বড় থেকে ছোট আর কি, সরি ছোট থেকে বড়, ডিসেন্ডিং অর্ডারে করছে। এটা অনেকটা এলডিসি এর মতো, লো ডিউরেশন কার্ভের মতো, এলডিসি এর মতো একটা ডিসেন্ডিং অর্ডারে এটা সাজানো হয়েছে। কিরকম? Each point on a flow duration curve shows the percentage time during the period when the flow was equal or greater than the given value. ধরো যে এখানে হচ্ছে তোমার কত পার্সেন্ট টাইম, ধরো যে 20% হচ্ছে এখানে, মানে 2500 কত, 2400 কত পার্সেন্ট থাকতেছে, 2000 কত পার্সেন্ট সময় থাকতেছে, 1000 কত পার্সেন্ট সময় থাকতেছে, এগুলো তুমি ফ্লো ডিউরেশন কার্ভ দিয়ে বের করতে পারবা। এত শতাংশ সময় এটা পাচ্ছ তুমি, মানে ধরো যে 2500 খুবই কম সময় পাবা, কিন্তু তুমি 1200 বা সামথিং এর দীর্ঘ সময় পাবা। এবার একটা হচ্ছে ম্যাস কার্ভ। A mass curve indicates the total volume of runoff in a cubic meters. টোটাল ভলিউমটা সে কিউবিক মিটারে সেকেন্ড মিটার মান।
The abscissa can be a day, a month, or a year. The slope of the curve at any point shows the rate of flow. That's the rate of flow at that time. If the rainfall is uniform throughout the year, the mass curve will be a straight line. যদি বৃষ্টিপাত হয় তোমার অলওয়েজ সেম থাকে তাহলে এটা স্ট্রেট লাইন হবে, ইউনিফর্ম স্লোপ হবে। The mass curves are used in estimating the capacity of storage reservoir in hydro project. এটা হচ্ছে storage capacity ইয়ে করে। The ordinate of mass curve can also be plotted in terms of second meter day or second meter month, which means the flow collected at a rate of 1 cubic meter per second for 1 day or 1 month respectively. 1 second meter month, that means the cubic meter. X second, 1 second meter month, এভাবে ক্যালকুলেশন করে এত কিউবিক মিটার হিসাব করছো। আচ্ছা, এটা হচ্ছে ম্যাথ কার্ভে। তো প্রবলেম আছে কয়েকটা, টোটাল 7টা প্রবলেম আছে। তো এখন প্রবলেম দেখানোর তো আমার এখানে সময়, প্রবলেম দেখাতে হবে এক্সট্রা ক্লাসে। যেমন একটা হচ্ছে যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট operates under an effective head of 50 meter, discharge of 94 meter per cube second, meter cube per second. Determine the power developed. অর্থাৎ দেখো এখানে তোমাকে কত পাওয়ার ডেভেলপ করছো সেটা বের করতে হবে। এখন আমরা কি একটা ফর্মুলা শুরুতে দেখে আসছিলাম না, সেটা কি? P equal to W Q H eta, অর্থাৎ P is equal to হচ্ছে W Q H eta into 9.81 watts, যেখানে W হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার কেজি পার মিটার কিউব, কিউটা হচ্ছে রেট, কিউটা দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে, এফিসিয়েন্সি নাই, ডাব্লিউটাও নাই। বলছে যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অপারেটস আন্ডার ইফেক্টিভ হেড অফ 50 মিটার, অর্থাৎ তোমার এইচটা দেওয়া আছে 50 মিটার, তারপরে 94 কিউটা দেওয়া আছে 94 মিটার কিউব পার সেকেন্ড। এখন এইটা যদি তুমি ক্যালকুলেশন করতে যাও তবে কত হবে? 94 ইন্টু 50 ইন্টু 9.81। আচ্ছা, তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে এরকম, যেমন তোমার পি ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি এক নম্বরটা একটু দেখা দিই, ডাব্লিউ ইউ এইচ ইটা ইন্টু 9.81। এখন দেখো তোমার ডাব্লিউ কিন্তু দেওয়া নাই, ডাব্লিউ দেওয়া নাই, ডাব্লিউটা হচ্ছে তোমার ইয়ে আর কি, ওয়েটটা ধরে। ওয়েট যদি তুমি ইয়ে ধরো, ধরো এটা যদি 1000 হয়, ওয়েট যদি 1000 হয়, কিউ দেওয়া আছে তোমার 94, কিউ হচ্ছে 94, তারপরে হাইট দেওয়া আছে 50, এফিসিয়েন্সি তুমি ধরো 1, যেহেতু কিছু নাই তাহলে তুমি 1 ধরো, ইন্টু 9.81। এটা যদি হয় তাহলে দেখবা তোমার এখানে আসতেছে 46,107,000। ওটা যদি হয় তাহলে তুমি এটাকে যদি ইয়ে করো, এটা হচ্ছে এত ওয়াট,
এত ওয়াট আসবে, বা এটাকে তুমি যদি ইয়ে করো সাজাই নাও 46.107 মেগাওয়াট। মেগা মানে কি 10⁶, তাই না? 10⁶ হচ্ছে মেগা, বুঝা গেছে? এরকম আর কি। ডাব্লিউটা এখানে দেয় নাই আর কি, ডাব্লিউটা হবে 1000, ডাব্লিউটা হবে 1000 কেজি পার মিটার কিউব প্রতি ঘন মিটারে। এটা হচ্ছে কেজি পার মিটার কিউব, আর এটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, আর 50 তো হচ্ছে মিটার, আর এখানে হচ্ছে ওইভাবে থাকে আর কি। আলটিমেটলি তোমার হবে এত মেগাওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে আমি প্রথমটা বুঝে দিলাম, প্রথম অঙ্কটা কত মেগাওয়াট দিয়ে হবে, মানে ডেভেলপ করতেছে। তো পরের অঙ্কটা কি বলছে, দা মিন মান্থলি ডিসচার্জ এট পার্টিকুলার সাইট ইজ গিভেন বিলো। মানে তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বিভিন্ন মাসে দেওয়া আছে, ডিসচার্জ দেওয়া আছে। তোমার হাইড্রোগ্রাফ, ফ্লো ডিউরেশন কার্ভ আর ম্যাথ কার্ভ রেডি করতে হবে। তারপর এখান থেকে তোমার ইনফ্লো আর পাওয়ার that can be developed at an effective head of 90 মিটার, এগুলো করতে হবে। এই অঙ্কটা একটু টাইম লাগবে, এটা এখন দেখানো যাবে না। সিমিলারলি এটা আছে এখানে যে তোমার ইয়ে দিচ্ছে, ক্যাপাসিটি দিচ্ছে at a head of 100 মিটার। A hydroelectric power plant station is supplied from a reservoir of capacity ক্যাপাসিটি দিয়ে দিচ্ছে এত, তারপর হেড হচ্ছে এত, টোটাল এনার্জি হলো ইফ দ্য ওভারঅল এফিসিয়েন্সি যদি 70% হয়, টোটাল এনার্জি কত অ্যাভেলেবল সেটা ওরা বের করতে বলছে এখান থেকে। সো এগুলা দেখবা, এই অঙ্কগুলো পারো কিনা ট্রাই করবা, নাহলে আমি আমি আলাদা নোট করে দেখা দিতে হবে আর কি। আচ্ছা, এরপর দেখো স্কেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ এ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে একটা স্কেমেটিক অ্যারেঞ্জমেন্ট হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের, ওই যেটা আমরা দেখছিলাম, যেটা ভিডিওতে দেখাইছি। দ্য চিফ requirement for hydroelectric power plant is the availability of water in huge quantity at sufficient head, and this requirement can be made by constructing a dam across a river or lake. The schematic arrangement, এটা তো স্কেমেটিকটা দেখে নিবা যে কিভাবে এটা ইয়ে হয়েছে, ব্যাখ্যা করছে আর কি, এখানে এক্সপ্লেনেশন আছে। তো এই যে এটা কি হয়, এটা আগে তো আমরা দেখছি, এটা রিজার্ভার আছে যেখানে আমরা রিজার্ভ করে রাখি। তারপরে হচ্ছে এটা প্রেসার টানেল, এখানে দিয়ে হবে, এখানে আবার সার্চ ট্যাঙ্ক আছে, এখানে কিছু ইয়ে থাকে, এখানে একটা ভালভ হাউস আছে, এটা হচ্ছে পেনস্টক, এটা হচ্ছে পাওয়ার হাউস, মানে এখানেই তো জেনারেট হচ্ছে আর কি, জেনারেশনটা এখানে হচ্ছে। আর এরপরে টেইল রেস, মানে এখানে যেগুলা সেগুলো আবার নদীতে চলে যাচ্ছে। An artificial storage reservoir is formed by constructing a dam across a river or lake, and the pressure tunnel is taken off from the reservoir to the valve house at the start of the penstock. এবার একটা প্রেসার টানেলটা দিয়ে রাখছে, এটা কখনো অন অফ করে এটা। The valve house contains main sluice valves for controlling water flow to the power station and automatic isolating valves for cutting off power supply in case of penstock burst. যদি penstockটা burst করার কোনো কারণে, তাহলে এটা অফ করে দিবে। A surge tank is also provided just before the valve house for better regulation of water pressure in the system. প্রেসার মেনটেন করার জন্য কিন্তু এটা রাখতে হয়, সার্চ ট্যাঙ্ক বা প্রেসার টানেল is provided just before the okay. From the reservoir, the water is carried to valve house through a pressure tunnel, and from valve house to the water turbine through pipes of large diameter made of steel or reinforced concrete called a penstock. The water turbine converts hydroelectric energy into mechanical energy. যেমন ওয়াটার টার্বাইনটা কি করে, হাইড্রোইলেকট্রিক এনার্জি যেটা আছে এটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, and the alternator coupled to the water turbine converts mechanical energy into electric energy. Water after doing useful work is discharged to the tail race. এখন দেখো একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট কি কি, একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে কি কি এলিমেন্ট থাকতে হবে ইম্পর্টেন্ট, তার মধ্যে আছে
স্টোরেজ রিজার্ভার, যেখানে তোমার স্টোর করতে হবে, ওয়াটারটা স্টোর করবা। একটা হচ্ছে ড্যাম দিতে হবে, বাঁধ দিতে হবে। ফোরবেটা হচ্ছে is an enlarged body of water just above the intake to store water temporarily. জাস্ট মানে নেয়ার আগের যে জায়গাটা ওটা হচ্ছে ফোরবে। This may either be a pond behind the diversion dam or an endless section of center canal spread out to accommodate the required width of intake. হচ্ছে নদী বা বাঁধ, যেটা আর কি ওই যে ড্যামের আগের যে ইয়েটা থাকে সেটা হচ্ছে ফোরবে। এটা হচ্ছে স্পিলওয়ে। This is constructed to act as a safety valve. It discharges the overflow water to the downstream side when the reservoir is full. এটা কি করে? এটা হচ্ছে তোমার ইয়ে করা যায়, যদি রিজার্ভার যদি ফুল হয়ে যায় সেটাকে তোমার ওই যে ফেলে দিবে আর কি স্পিলওয়ের মাধ্যমে। এটা হচ্ছে ইনটেক। The function of intake is to provide a passage to water to flow into the water conduit channel or penstock. এটা হচ্ছে ইনটেক আর কি। এটা হচ্ছে সার্চ ট্যাঙ্ক থাকে। A reduction in load on the generator causes the governor to close the turbine gates and thus create an increased pressure called the water hammer in the penstock. মানে ওই যে প্রেসার কমা, ওই যে পেনস্টকে প্রেসার কমানোর জন্য সার্চ ট্যাঙ্ক ইউজ করে। এটা হচ্ছে a surge tank is a small reservoir of tank open at the top in which water level rises or falls to control the pressure variations resulting from the rapid changes in water flow in penstock and thereby prevent water hammer effects. প্রেসারটা মেনটেন করে আর কি। ওই যে লোডের কম বেশি হলে তোমার জেনারেটরেও তো উৎপাদনে কম বেশি হয়ে যায়, তখন যাতে প্রেসারটা অলওয়েজ সেম থাকে ওটার জন্য সার্চ ট্যাঙ্ক ইউজ করে। আর পেনস্টক তো বলছি, যেটার মধ্য দিয়ে পানিটা যায় আর কি, পরের ইয়ে থেকে নিচে যায়। টেইল রেস হচ্ছে the water after having done is useful work in the turbine is discharge করে যেখানে। যেমন ক্লাসিফিকেশন আছে তোমার কয়েক ধরনের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে। একটা হচ্ছে তোমার the hydroelectric power plants may be classified according to the extent of power flow regulation available. মানে হচ্ছে পাওয়ার ফ্লো এর উপরে ইয়ে করতেছে, the availability of water head and the type of load they supply. এগুলোর উপর বেস করে কয়েকটা টাইপ ইয়ে করে, যেমন হচ্ছে ওয়াটার ফ্লো রেগুলেশন অ্যাভেলেবল এর উপরে হচ্ছে রান অফ রিভার পাওয়ার প্ল্যান্টস উইদাউট পন্ডেজ, রান অফ রিভার পাওয়ার প্ল্যান্টস উইথ পন্ডেজ অ্যান্ড রিজার্ভার পাওয়ার প্ল্যান্টস। এটা হচ্ছে 3 রকম। তারপর এটা হচ্ছে যদি ওয়াটার হেডের উপর বেস করে করে সেটা হচ্ছে লো হেড, মিডিয়াম হেড আর হচ্ছে হাই হেড, হাইটের উপরে ইয়ে করে করতেছে। আর যদি হচ্ছে লোড সাপ্লাইডের উপরে করে বেস লোড, পিক লোড, পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্টস এইভাবে করে আর কি। তো এগুলো ডিটেলস আর আজকে আমি দেখাবো না, আমরা ডিটেলস ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। মানে বিভিন্ন যে ক্লাসিফিকেশন যে টাইপ গুলো আছে আমরা টাইপ গুলো দেখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে? তো আজকে আমরা এখানেই মোটামুটি ক্লোজ করে দিই।